আমি আজ একা আসিনি আবেশ ভাই, আরো একজনকে নিয়ে এসেছি, যাকে দেখে তুমি বুঝতে পারবে এসব কিছু কোনো কিছুই তোমার কল্পনা নয়। আবেশ কৌতূহলী চোখে দরজার দিকে তাকাতে উদ্যান অবিচল পায়ে ঘরের ভেতর ঢুকলো। উদ্যানকে দেখে আবেশের চোখ মুখ শক্ত হয়ে উঠল। ভারাক্রান্ত কণ্ঠে বলল, ও কেন এসেছে এখানে? চলে যেতে বলো কে। ফুল আবেশের মুখভঙ্গি খুঁটিয়ে দেখে সান্ত্বনা সুরে বলল, সব ঠিক হয়ে গেছে আবেশ ভাই, সে আর আমার গায়ে হাত তোলে না, অপমানও করে না। আমি খুব ভালো আছি, দেখো তোমার কাছেও নিয়ে এসেছে সে আমায়। আবেশের গলা শুকিয়ে এলো। হতভম্ব তার এক পর্যায়ে এসে ধপ করে খাটে বসে পড়ল। পালাক্রমে একবার ফুলের দিকে তো একবার উদ্যানের দিকে দৃষ্টি নিক্ষেপ করছে সে। ফুল তার সামনে এসে মৃদুস্বরে বলল, আমি জানি ওনার উপর রেগে আছো তুমি, রেগে থাকাটাই যুক্তিযুক্ত। তোমাকে অকারণেই শাস্তি দিয়েছিল সে, বিশ্বাস করো তোমাকে আঘাত করার কারণে তাকেও আঘাত করেছিলাম আমি। আবেশের চোখের মনি উদ্যানের উপর স্থির হলো। উদ্যানও মন্থর দৃষ্টিতে চেয়ে আছে তার দিকে। নিস্তব্ধতা ভেঙে আবেশ বিদ্রুপের সুরে বলল, ও ডেভিল থেকে এঞ্জেল হয়ে গেছে। উদ্যান বেশ অনাগ্রহী হয়ে উঠল। ফুল হাসি চেপে মাথা নাড়ল। আবেশ অত ধৈর্য সহকারে কথা বলবে ভাবতে পারেনি সে। আবেশ হঠাৎ দাঁড়িয়ে গিয়ে উদ্যানের সামনে গিয়ে ফুলকে আড়াল করে দাঁড়ালো। শক্ত গলায় বলল, তোকে রেখে গিয়ে প্রমাণ করে দিক সে সত্যিই নিজের মধ্যে ইতিবাচক পরিবর্তন এনেছে। উদ্যানের দৃষ্টি তৎক্ষণাৎ জ্বলে উঠল। পরিস্থিতির অবনতি হতে দেখে ফুল দ্রুত আবেশের সামনে গিয়ে দাঁড়ালো। বুক ভরে শ্বাস নিয়ে বলল, উনি আমাকে ভালোবেসে ফেলেছে আবেশ ভাই। আবেশের মুখে দুর্বেদ্য হাসি ফুটে উঠল। উদ্যান তখনও নির্বিকার, যেন কোনো কিছুই প্রভাবিত করছে না তাকে। ও ভালোবেসে ফেলেছে, আর আমি তোকে শুরু থেকেই ভালোবাসি। সেই হিসেবে তোর উপর আমার অধিকারই সবচেয়ে বেশি। আর তুই যেহেতু কাউকেই ভালোবাসিস না, তাই যে তোকে প্রথম থেকে ভালোবেসেছে তোর উচিত তার কাছেই থাকা। ঠিক তো? ওকে বলে দে ও যেন এখনই এখান থেকে চলে যায়। ফুল বলেই দিতে যাচ্ছিল সে উদ্যানকে ভালোবাসে, তখনই তার মনে পড়ে গেল আবেশ সুস্থ না হওয়া পর্যন্ত কথাটা বলতে পারবে না সে। এখনই বলে দিলে আবেশ আরো ভেঙে পড়বে। সে নিরপেক্ষ স্বরে বলল, উনি আরো কয়েকদিন থাকবেন আবেশ ভাই, আর আমরা ওনাকে চলে যেতে বলতে পারি না, কারণ বাড়িটার অর্ধেক এখনো ওনার। উদ্যান কঠোর চোখে তাকালো ফুলের দিকে। পরিস্থিতি সামাল দিতে ফুল মুহূর্তে মুখে এক চিলতে হাসি ফুটিয়ে তুলল। এসব কথা এখন ভালো লাগছে না, ক্ষুধা লেগেছে ভীষণ। আবেশ ভাই তুমিও চলো, একসাথে বসে ডিনার করব, যাবে তো? আবেশ ম্লান হাসল। আমার এখনো বিশ্বাস হচ্ছে না যে তুই সত্যিই আমার সামনে দাঁড়িয়ে আছিস। একটু পরীক্ষা করে দেখবো। বলেই আবেশ হাত উঁচিয়ে ফুলের গাল টেনে দিতে উদ্যত হয়। ঠিক সেই মুহূর্তে উদ্যান ছোঁ মেরে আবেশের হাতটা মাঝপথে ধরে ফেলল। কাঠখোট্টা গলায় বলে উঠল, এত সুই সুই করো কেন? কি সমস্যা তোমার? আবেশ ঝটকায় হাত ছাড়িয়ে নিল। বিরক্ত স্বরে বলল, আপনি কোন দিকে ইঙ্গিত করছেন? ফুল আর আমি একসাথে বড় হয়েছি, খাইয়ে দিয়েছি, কোলেও নিয়েছি, বাইকে চড়ে একসাথে ঘুরেও বেরিয়েছি। ও ছোট ছিল তখন, এখন বড় হয়ে গেছে। হাত বাড়াবে না ওর দিকে। আপনি দুদিনের আগন্তুক হয়ে আমাকে আদেশ করছেন, আর আপনার ধারণা আমি সেই আদেশ মানব? উদ্যানের দৃষ্টি তালোয়ারের মতো ধারালো হয়ে উঠল। সে চিবিয়ে চিবিয়ে বলল, আমি 2 দিনের আগন্তুক হলেও আমি বিনা অস্তিত্বহীন। আবেশ মুখ খোলার আগে ফুল দুহাত তুলে দুজনকেই থামিয়ে দিল। চুপ করো দুজন, আর আবেশ ভাই খেতে চলো। বলেই ফুল উদ্যানের হাত ধরে টেনে নিয়ে যেতে চাইল। উদ্যান অযথা তর্কাতর্কি না করে তার সাথে পা মেলালো। আবেশ ফুলের ধরে রাখা হাতের দিকে দৃষ্টি নিবদ্ধ রেখে প্রায় মাসখানেক পর রুমের বাইরে পা রাখলো। মাহবুবা সুলতানা খাবার বেড়ে টেবিলে সাজিয়ে রাখছিলেন এখন, আর বারবার সিঁড়ির দিকে তাকাচ্ছিলেন। মেহেক চেয়ারে বসে খাবার নাড়াচাড়া করছিল। তখনই উদ্যান ফুল উর্বির সাথে আবেশকে দেখে মাহবুবা সুলতানা আনন্দিত হয়ে গেলেন। সাহস করে এগিয়ে গেলেন ছেলের দিকে। আবেশ প্রতিক্রিয়া করছে না দেখে তিনি ছেলের বাহু জড়িয়ে ধরলেন। বাবা আমার। আবেশ জড়বস্তু নিয়ে দাঁড়িয়ে রইল। মাহবুবা সুলতানা ছেলেকে নিয়ে টেবিলে বসিয়ে দিলেন। সবাই একত্রে খেতে বসলো। ফুল বারবার উদ্যানের দিকে ঝুঁকে জিজ্ঞাসা করছিল তার কিছু লাগবে কিনা। মাহবুবা সুলতানা দেখলেন ফুল উদ্যানের প্লেটে ভাতের সাথে শুধু চিকেন দিয়েছে। তিনি আসন ছেড়ে আবেশের পাতে ইলিশ মাছ তুলে দিয়ে উদ্যানের পাতে দিতে উদ্যত হলেন। পরপরই ফুল তড়িঘড়ি করে পড়ল, আমি সরিষাতে ওনার অ্যালার্জি আছে। মাহবুবা সুলতানা সর্ষে ইলিশের বাটিটা রেখে গরুর মাংসের বাটিতে হাত দিলেন। ঘন ঝোল থেকে মাংস তুলে উদ্যানের প্লেটে দিতে যাবেন, ফুল আবারও বাধা দিয়ে বলল, ওটা নাগামরিচ দেয়া হয়েছে মামি, উনি অতিরিক্ত ঝাল খেতে পারেন না। মাহবুবা সুলতানা নিজের আসনে বসে পড়লেন। উদ্যানকে খাবার বেড়ে দেওয়ার স্বাদ আপাতত মিটে গেছে তার, অথচ তিনি জানতেনই না উদ্যানের কিসে অ্যালার্জি আছে বা উদ্যান কোন কোন খাবার খেতে পারে না। অন্যদিকে আবেশের ব্যাপারে সব জানেন তিনি। উদ্যান নির্বিঘ্নে খাবার খাচ্ছে। আবেশ একদৃষ্টে ফুলের দিকে তাকিয়ে আছে। ফুল উদ্দেশ্যহীনভাবে তাকাতেই তাদের চোখাচোখি হয়ে যায়। ফুল হালকা হেসে মাথা নিচু করে নেয়।
কিন্তু আবেশ পুরোটা সময় তার দিকে তাকিয়ে থাকে। খাবার শেষ করে উদ্যান আগে ভাগে নিজের রুমে চলে গেল। আবেশকে একটু ভারসাম্যপূর্ণ হতে দেখে মেহেকের মনে প্রশান্তি বয়ে গেল। দৃশ্যটা এখন এমন যে ফুল প্লেটের দিকে তাকিয়েছে আবেশ, আছে তার দিকে তাকিয়ে, আর মেহেকের দৃষ্টি আটকে আছে আবেশের উপর। উর্বি নিবিষ্ট চোখে তাদের পরখ করে চলেছে। ফুল কোনো মতে খাবার শেষ করে কিচেনে চলে গেল, ওর পিছু পিছু গেল উর্বিও। একে একে উঠে গেলেন মেহেক আর মাহবুবা সুলতানাও। সবশেষে আবেশ ধীর স্থিরভাবে হাত ধুয়ে চেয়ার থেকে উঠে দাঁড়ালো। এর মধ্যে মেহেক হাতে কতগুলো ঔষধ নিয়ে ঝট করে ছুটে এলো, সেগুলো আবেশের দিকে বাড়িয়ে দিল। এগুলো খেয়ে নাও আবিশ ভাই। নিস্পন্দ দৃষ্টিতে আবেশ তাকালো তার দিকে। পরক্ষণে তার চোয়াল শক্ত হয়ে গেল, কেমন যেন রুষ্টস্বরে বলল। মেহেক তুই? হকচকিয়ে গেল মেহেক। বুঝতে পারলো লাইটের আলোয় আবেশ তাকে চিনে ফেলেছে। বিষয়টা ভালো লাগলো তার। মনে হলো কত যুগ পর যেন আবেশ তার নাম ধরে ডেকেছে। হ্যাঁ আবিশ ভাই, এগুলো তোমার রাতের ওষুধ, খেয়ে নাও। আবেশ তার বাড়িয়ে রাখা হাত সরিয়ে দিল। ফুল এসে গেছে, এখন আর ঔষধের প্রয়োজন নেই আমার, এমনিতেই সুস্থ হয়ে যাব। মেহেকের উজ্জ্বল হয়ে ওঠা মুখটা নিমিষে অন্ধকারে ছায়া পড়ল। আবেশ তাকে পাশ কাটিয়ে দ্রুত সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। গরম পানিতে চা পাতা দিয়ে অপেক্ষা করছিল ফুল। উর্বি তার গা ঘেঁষে দাঁড়িয়ে বিড়বিড় করলো। ওই ছেলেটাকে চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখেছিলাম। চুলা থেকে সসপ্যান নামিয়ে কাপে চা ঢালতে ঢালতে ফুল প্রতিউত্তর করলো। তুমি দেখেছিলে তাকে, তাই চেনা চেনা লাগছে। কোথায় দেখেছিলাম? আমাকে নিতে সে থানায় গিয়েছিল, সেখানেই দেখেছিলে। উর্বি আর কোনো প্রশ্ন করলো না, তবে নিজ মনে সে পুরনো স্মৃতিগুলো হাতড়াতে লাগলো। কোলের উপর গিটার রেখে ড্রয়িং রুমে বসে টুংটাং আওয়াজ তুলে প্র্যাকটিস করছে আবেশ। মেহেক ফ্রেশ হয়ে নিচে এলো। পরপরই উদ্যান, ফুল আর উর্বিও একে একে আবির্ভূত হলো। রান্নাঘরে উকি দিয়ে ফুল দেখলো মাহবুবা সুলতানা রান্না করায় ব্যস্ত সময় পার করছেন। ফুল গিয়ে উদ্যানের জন্য চায়ের পানি বসালো। ওদিকে উদ্যান ড্রয়িং রুমে সোফায় বসে ফোনে নিমগ্ন। আবেশের সম্পূর্ণ মনোযোগ তখনও গিটারের তারে। মেহেক অনেকক্ষণ গড়িমসি করে একসময় বলল। তুমি কি গিটার বাজাতে পারো আবিশ ভাই? মেহেকের প্রশ্ন শুনে উদ্যান ফোন থেকে চোখ সরিয়ে এক অদ্ভুত দৃষ্টিতে তাকালো তার দিকে। সেই চাহনি গুঁড়ো অর্থ মেহেক বুঝতে পারল না। আবেশ শুধু নিষ্প্রিয়ভাবে হুঁ শব্দ উচ্চারণ করলো। সুযোগ পেয়ে মেহেক আবদার করে বসলো। আবিশ ভাই, একটা গান শোনাও না। উর্বিও উৎসাহের সাথে সায় দিল। হ্যাঁ, গান শুনতে ভালো লাগে আমারও। আবেশের কানে যেন কারো কথাই পৌঁছালো না। সে নির্লিপ্ত ভঙ্গিতে নিজের মতো গিটারের তারে আঙ্গুল বুলিয়ে চলল। তন্মধ্যেই সবার জন্য চা বানিয়ে নিয়ে এলো ফুল। প্রথম উদ্যানের দিকে আইস টি এর কাপটা এগিয়ে দিল। ডান হাতে ফোন থাকে উদ্যান, বাম হাতে কাপটা হাতে নিল। আবেশ অন্য মনস্ক চোখে তাকাতে উদ্যানের কনিষ্ঠ আঙ্গুলে থাকা আংটির উপর চোখ আটকে গেল। তার কানে বাজতে লাগলো অতীতে ফুলের বলা কথাগুলো। অতীত। আংটিটা আমার খুব পছন্দের আবেশ ভাই, খুঁজে না পাওয়া পর্যন্ত বাড়ি যেতে পারবো না। তুমি একটু খুঁজতে সাহায্য করো না। আমি তোকে ঠিক অমন দেখতেই একটা আংটি বানিয়ে দেবো ফুল, দয়া করে বাড়িতে চল, সন্ধ্যা হয়ে যাচ্ছে, এরপর দারোয়ান ঘাড় ধাক্কা দিয়ে বের করবে। না আবেশ ভাই, ওটা না পেলে যেতে পারবো না। ফুলের ঠোঁট ভেঙে কান্না এলো। আবেশ তাকে ধরে বেঞ্চে বসিয়ে দিল। আচ্ছা আচ্ছা, কাঁদিস না, আমি খুঁজে দেখছি। দীর্ঘ 3 ঘন্টা অক্লান্ত পরিশ্রমের পর আবেশ আংটিটা খুঁজে পেল ক্লাসরুমের কোণে পড়ে থাকা এক ময়লার ঝুড়িতে। সে ফিরে এসে দেখলো ফুল এখনো বেঞ্চের নিচে ধুলোবালির মধ্যে হামাগুড়ি দিয়ে আংটিটা খুঁজছে। এভাবে খোঁজার কারণে তার নীল রঙা স্কুল ড্রেসটা ধুলোবালিতে ভরে গেছে। আংটিটা হাতের মুঠোয় নিয়ে আবেশ নিঃশব্দে তার পেছনে গিয়ে দাঁড়ালো। ফুল কনুই দিয়ে চোখের জল মুছতে মুছতে পেছনে তাকালো। রুদ্ধশ্বাসে শুধালো। পেয়েছো আবেশ ভাই? আবেশ দুষ্টুমি করে মাথা নাড়ল। না রে, আমার মন হয় কেউ কুড়িয়ে পেয়ে নিয়ে গেছে। দামি জিনিস হারিয়ে গেলে খুঁজে পাওয়া যায় নাকি? রাত হয়ে গেছে, বাড়িতে ফিরে চল। ফুলের গাল বেয়ে অশ্রুকণা গড়িয়ে পড়ল। ঝরঝর করে কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে গেল তার। জেদ ধরে বলল। তুমি চাইলে চলে যেতে পারো, আমি ওটা খুঁজে না পেলে যাব না। ফুল আবারও খুঁজতে গেলে আবেশ তার হাত ধরে টেনে উঠালো। তার জামার ধুলোবালি ঝেড়ে দিতে দিতে বলল। খুঁজে পেয়ে গেছি, এবার চল। ফুলের একটু সময় লাগলো বিশ্বাস করতে। আবেশ তার হাতে আংটিটা তুলে দিতে সে খুশিতে নেচে উঠল। ধন্যবাদ আবেশ ভাই। কোথায় পেলে? ডাস্টবিনে। ওহো, মনে হয় ডাস্টবিনে কাগজ ফেলার সময় খুলে পড়ে গিয়েছিল। আবেশ ফুলের মাথায় টোকা দিয়ে বলল। এতক্ষণ মনে করতে পারলি না? অত সামান্য জিনিস মনে থাকে নাকি বলো? আংটিটা আমার আঙুলের তুলনায় সাইজে বড়। মনে হচ্ছে এটা পরার জন্য খেয়ে দিয়ে মোটা হতেই হবে। কি, তুই আরো মোটা হতে চাস? দেখ ফুল, তুই এখনই অনেক মোটা, তার চেয়ে ভালো আংটিটা আমাকে দিস, কেটে ছোট করে আনবো। ফুলের কান্না ভেজা চোখে মুহূর্তে আগুন জ্বলে উঠল।
কি বললে? আমি মোটা? যাও, আর কথা বলবো না তোমার সাথে। ফুল রাগ দেখিয়ে হাঁটা ধরল। আবেশ ফিক করে হেসে তার পিছু নিল। ইস, কান্না করলে আর রাগ দেখালে তোকে যে কি অসুন্দর দেখায়। দাঁড়া, একটা ছবি তুলে রাখি। ফুলের রাগ তরতর করে বেড়ে গেল। বাড়িতে ফেরার পুরোটা রাস্তা ফুল আর কোনো কথা বলল না তার সাথে। বর্তমান আবেশ ভাই, কাপটা ধরো। কি এত ভাবছো বলো তো? ফুলের ডাকে আবেশ শান্ত চোখে তাকায় চায়ের কাপের দিকে। পাশ দেখে মেহেক ফিসফিসিয়ে বলে ওঠে। আবিশ ভাই, চা খাই না ফুল। ফুল অপ্রস্তুত হয়ে পড়ল। সে এটা কিভাবে ভুলে গেল? ইদানিং স্মৃতিগুলো যেন বালির মতো আঙ্গুলের ফাঁক দিয়ে গলে যাচ্ছে। নইলে এই সাধারণ বিষয়টাও ভুলে যাওয়ার কোনো মানেই হয় না। ফুল জিপ কেটে চায়ের কাপটা মেহেককে দিয়ে দিল। উর্বিকে তার কাপটা বুঝিয়ে দিয়ে বলল। আমি নাস্তা বানিয়ে আনছি। বলতে বলতে দ্রুত পায়ে কিচেনের দিকে এগিয়ে যেতে নিল সে। ঠিক সেই মুহূর্তে আবেশ গিটারের তারে এক বিষণ্ণ সুর তুলল। ড্রয়িং রুমের নিস্তব্ধতা চিরে তার কণ্ঠস্বর ভেসে এলো। ফুল এক মুহূর্ত স্থবির হয়ে পড়ল। তবুও পিছু ফিরে চাইল না। চোখ বন্ধ করে নিজেকে সামলে নিল। দিকে আবেশ গেয়ে চলেছে। উদ্যান সবকিছু পুরোপুরি অগ্রাহ্য করে চায়ের স্বাদ উপভোগ করছে। মেহেক চোখে আবেশের দিকে তাকিয়ে আছে। উর্বি একবার আবেশের দিকে তো একবার ফুলের দিকে তাকাচ্ছে। ফুল আর সহ্য করতে পারল না। লম্বা এক শ্বাস টেনে প্রায় দৌড়ে কিচেনে চলে গেল। মাহবুবা সুলতানা রাতের জন্য হরেক রকম পদ রান্না করছেন। তার সাহায্যে দুজন কাজের লোক নিয়োজিত আছে। টেবিলের উপর চোখ বুলিয়ে ফুল দেখলো কিছু চিকেনের টুকরো অবশিষ্ট আছে। সে চিকেন ললিপপ বানানোর উদ্দেশ্যে কোমরে ওড়না গুজে নিল। তুই গিয়ে বস, আমি বানিয়ে দিচ্ছি। মাহবুব সুলতানার প্রস্তাব নাকচ করে দিল ফুল। সে যে রান্না করার অজুহাত দিয়ে কিচেনে এসেছে, রান্না তো তাকে করতেই হবে। চিকেন ললিপপের জন্য মাংসগুলো সেদ্ধ হতে দিয়ে ফুল চপিং বোর্ডে পেঁয়াজ কাটতে শুরু করলো। ঠিক তখনই আবারও আবেশের কণ্ঠ ভেসে এলো। কানের কথাগুলো যেন তীরের মতো ফুলের কানে বিঁধল। পেঁয়াজের গায়ে চালানো ধারালো ছুরিটা হঠাৎ তার আঙ্গুলের নরম চামড়া ছুঁয়ে গেল। সূক্ষ্ম ব্যথা ছড়িয়ে পড়ল ফুলের রন্ধে রন্ধে। তীব্র ব্যথায় কুকিয়ে উঠল সে। অবচেতন মনে ঠোঁট ফসকে বেরিয়ে এলো। উফ মা! তার আর্তনাদ শুনে মাহবুবা সুলতানা উৎকণ্ঠিত হয়ে এগিয়ে এলেন। কি হয়েছে ফুল? তিনি একটু জোরেই বললেন। একটু দেখে কাজ করবি না? তার কথাটা কিচেন চাপিয়ে উদ্যানের কানে পৌঁছালো। সে ফোনটা পকেটে গুজে কিচেনে চলে এলো। ফুলের হাতটা টেনে নিয়ে মাহবুবা সুলতানার উদ্দেশ্যে নিরুত্তাপ কণ্ঠে বলল। তাকে না থেকে ফার্স্ট এড দিন। ফুলের চোখের কার্নিশে জল টলমল করছে। বুকের ভেতর অসহ্য যন্ত্রণা হচ্ছে। তাকে হাসপাস করতে দেখে উদ্যান জগ থেকে পানি ঢেলে ফুলের ঠোঁটের সামনে ধরল। ফুল পানি মুখে নিতে আবারও ভেসে এলো। অশ্রুসিক্ত নয়নে ফুল তাকালো উদ্যানের দিকে। উদ্যান তার দৃষ্টি এড়িয়ে ফার্স্ট এড থেকে অয়েনমেন্ট বের করে আঙ্গুলে লাগিয়ে দিতে লাগলো। তার ছোঁয়া যেন কাটা ঘায়ে নুনের ছিটার মতো কাজ করলো। উদ্যান এর আগে হয়তো কখনোই কারো ক্ষততে মলম লাগিয়ে দেয়নি। নইলে একটু হলেও দয়া দেখাতো। এভাবে ক্ষততে মলমের প্রলেপ চেপে ধরতো না। ফুল দাঁতে দাঁত চেপে কষ্টটুকু সহ্য করে নিল। উদ্যান একই নিষ্ঠুরতার সঙ্গে ড্রেসিং টেপ লাগিয়ে দিতে লাগলো। আবেশ গান তখনও শেষ হয়নি। টেপ লাগানো শেষে উদ্যান ফুলের হাত ছেড়ে দিল। বরফ শীতল গলায় বলল। কাল ফিরে যাচ্ছি আমরা। তোমার আবেশ ভাই সুস্থ হয়ে গেছে। ক্লিয়ার? উদ্যান হনহনিয়ে কিচেন থেকে বেরিয়ে নিজের রুমে চলে গেল। তার চলে যাওয়ার রেশটুকু মিলিয়ে যেতে ফুল বিধ্বস্তের মতো কিচেনের টুলের উপর ধপাস করে বসে পড়ল। রাতের নিস্তব্ধতা তখন চরাচরে জেঁকে বসেছে। ডিনার শেষে ফুল ধীর পায়ে উদ্যানের রুমে এসে দাঁড়ালো। মনের ভিতর একরাশ দ্বিধা নিয়ে অতি কষ্টে উচ্চারণ করলো। আরো কয়েকটা দিন থাকা যায় না? ফুলের আবদারে উদ্যানের কপালে বিরক্তির রেখা স্পষ্ট হলো। অলরেডি 5 দিন হয়ে গেছে। আরো কতদিন থাকতে চাইছো? কান্নাগুলো ফুলের গলায় দলা পাকিয়ে গেল। ফুপাতে ফুপাতে বলল। মায়ের কথা খুব মনে পড়ছে। দেখতে ইচ্ছে করছে তাকে। আর 2 দিন থাকি। তিনি নিশ্চয়ই পরশুদিনের মধ্যে ফিরে আসবেন। উদ্যান বিছানায় আধা শোয়া হয়ে কপালের উপর হাত রেখে ফোন টিপছিল। ফুলের কান্নার শব্দে সে এবার উঠে বসলো। পাশের শূন্য জায়গাটা হাত দিয়ে চাপড়ে ইশারায় বলল। এখানে এসে বসো। ফুল কাঁপতে কাঁপতে উদ্যানের পাশে গিয়ে বসলো। কোনো কিছু বুঝে ওঠার আগেই উদ্যান তার মাথাটা নিজের চওড়া কাঁধের উপর টেনে রাখলো। এক হাতে তাকে জড়িয়ে ধরে অন্য হাতের আঙ্গুলগুলো ফুলের নরম গালে বুলিয়ে দিতে লাগলো। নিচু স্বরে প্রশ্ন করলো। মায়ের কথা মনে পড়লে কাঁদতে হয় বুঝি? ফুল ঠোঁট চেপে কান্না নিবারণের আপ্রাণ চেষ্টা করলো। ধরা গলায় বলল। কাঁদতে হয় কিনা জানি না, কিন্তু আমি কাঁদি, খুব কাঁদি। কান্না আটকে রাখতে পারি না আমি। যারা কাঁদতে জানে না তাদের কি করা উচিত? আপনি কি নিজের কথা বলছেন? উদ্যান জবাব দিল না। প্রসঙ্গ পাল্টে বলল। আমরা আরো 2 দিন থাকবো। কথা দাও 2 দিন পরে সে না ফিরলে তুমি খুশি মনে ফিরে যাবো আমার সাথে? একটু মন খারাপ করবে না? ফুল উদ্যানের উরুর উপর আনমনে আঁকিবুকি করতে করতে কোমল স্বরে বলল। আমার মন খারাপ থাকলে আপনারও ভালো লাগবে, তাই না?
ভালো লাগে না, কারণ এই ব্যাপারটা নিয়ে তোমার মুড অফ থাকে। তোমার কাছাকাছি গিয়েও আমি মজা পাবো না। ফুলের চোখ বড় বড় হয়ে গেল, কান্না করতেও যেন ভুলে গেল মেয়েটা। উদ্যান চোখ করল। আমি সব জিনিস নিজের ভালো লাগার সাঁচে ফেলে করে নেই, সেই জন্যই তোমার এইসব অনর্থক আবদার মেনে নিতে হচ্ছে আমাকে। ফুলের ভিতরটা মুহূর্তেই বিষিয়ে উঠল। সে প্রবল এক আকুলতায় উদ্যানের বাহু আঁকড়ে ধরে তার চোখে চোখ রাখলো, প্রাণহীন কণ্ঠে শুধালো। একটুও ভালোবাসেন না আমাকে, তাই না? উদ্যান চোখ নামিয়ে ফুলের ঠোঁটের দিকে তাকিয়ে বলল, খুব ভালোবাসি তোমাকে। আমার কেন মনে হয় না? ভালোবাসতেই দিচ্ছ না, মনে হবে কিভাবে? স্পর্শ করাকে কি ভালোবাসা বলে? উদ্যান চুপ হয়ে গেল। তার এই নিস্তব্ধতা ফুলকে ভীষণ যন্ত্রণা দিল। সেও আর কথা বাড়ালো না। শুধু শুধু নিজের জন্য পরিস্থিতি কঠিন করে ফেলার কোনো মানেই হয় না। সে আবারও উদ্যানের কাঁধে মাথা ঠেকিয়ে চোখ বুঝলো। উর্বি ফুলকে খুঁজতে খুঁজতে উদ্যানের রুমের সামনে এসে থামলো। ডাকার জন্য মুখ খুলতেই উদ্যান তর্জনী আঙ্গুল ঠোঁটে চেপে ইশারায় চুপ থাকতে বলল। পাশ ফিরে ফুলকে আলগোছে শুইয়ে দিয়ে বিছানা ছাড়লো সে। বাইরে বেরিয়ে সে দরজাটা আলতো হাতে ভিড়িয়ে রাখলো। তারপর গম্ভীর গলায় বলল, ও ঘুমিয়ে গেছে, দেখো না, তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো। উর্বি কথা বাড়ালো না, শুধু মাথা হেলিয়ে উল্টো ঘুরে চলে গেল। মেহেক আবেশের রুমের সামনে এসে উকি মেরে দেখলো আবেশ হাত পা ছড়িয়ে শুয়ে আছে। রুমের লাইট জ্বলছে, গিটারটা আবেশের এক পাশে রাখা। আপিস ভাই, ঘুমিয়ে গেছো? আবেশ চোখ মেলে তাকালো। হয়তো আবারও ফুলের সাথে মেহেককে গুলিয়ে ফেলেছিল সে। দরজার দিকে চোখ ফিরিয়ে মেহেককে দেখে আবেশ পুনরায় চোখ বুজে বলল, বিরক্ত করিস না, যা ওখান থেকে। তার খিটখিটে কণ্ঠ শুনে মেহেক শুকনো ঢোক গিলল, রিনরিনিয়ে বলল, আজ তোমার জন্মদিন, সেই জন্য একটা গিফট কিনেছিলাম তোমার জন্য। গিফটটা দিয়ে চলে যাব, ভেতরে আসবো? আবেশ অনুমতি দিল। টেবিলের ওপর রেখে যা। মেহেক পা টিপে টিপে ভেতরে এসে লাল রঙের র্যাপিং পেপারে মোড়ানো গিফট বক্সটা টেবিলে রাখলো। কি হলো, এতক্ষণ লাগছে কেন? মেহেক দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত কসলাচ্ছিল। আবেশের বিরক্তিমাখা কণ্ঠ শুনে মেহেক ধমকে গেল। দ্রুত পায়ে রুম ত্যাগ করলো মেয়েটা। পরপরই আবেশও উঠে পড়লো। হঠাৎ কেমন যেন মনটা আনচান আনচান করছে। জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদটা হারিয়ে ফেলার তীব্র আশঙ্কা তার মন মস্তিষ্ককে শান্তি দিচ্ছে না। বালিশের নিচে হাত ঠেলে দিয়ে আবেশ সিগারেটের প্যাকেট আর লাইটার বের করলো। স্লিপারে পা গলিয়ে ধীর পায়ে ছাদের দোরগোড়ায় এসে থামলো। অন্যমনস্ক হয়ে রেলিংয়ের দিকে এগোতে এগোতে এক ছায়ামূর্তি আবিষ্কার করলো সে। রসকসীন কণ্ঠে বেজায় অখুশি নিয়ে বলল, আপনি এখানে কি করছেন? উদ্যান তার দিকে ফেরাটা দরকারি মনে করলো না। সিগারেটের নীলচে ধোঁয়া উড়িয়ে দিয়ে শান্ত গলায় বলল, তুমি যা করতে এসেছো আমিও তাই করতে এসেছি। হাতে থাকা সিগারেটের প্যাকেটটা মুষ্টিবদ্ধ করে নিল আবেশ। রাগে গজরাতে গজরাতে বলল, আপনি কি করেছেন ফুলের সাথে? কেন এমন অদ্ভুত বিহেভ করছে? উদ্যান ভাবলেশীন কণ্ঠে জবাব দিল, তুমি সেদিন যেটা করার ধান্দা নিয়ে ওর কাছে এগিয়ে যাচ্ছিলে, আমি সেটা করতে সফল হয়েছি, আর বেশি কিছু করিনি ওকে। পা জোড়া অসাড় হয়ে এলো। আবেশের রুদ্ধ স্বরে জানতে চাইল। কি করতে গিয়েছিলাম আমি? ঠোঁটের ফাঁকে সিগারেট রেখে পকেটে হাত দিল উদ্যান। ফোনটা বের করে খুঁজে বের করলো কোনো একটা নির্দিষ্ট ভিডিও। সেটা প্লে করে আবেশের সামনে ধরতে আবেশের বুকে শুরু হলো তোলপাড়। দিকবিদিশ হারিয়ে ফোনটা হাতে নিয়ে দেখতে লাগলো সেই দিনকার দৃশ্য, যেদিন সে নিজে সত্তার উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল। জীবনে একবারই কেবল তার সাথে হয়েছিল তেমন, কিন্তু এই দৃশ্য উদ্যান ফোনে ধারণ করেছে কিভাবে? তার ভাবনাটার মাঝে উদ্যান নিয়ে নিল ফোনটা। পেটালের চোখে তুমি খুবই মহৎ আবেশ। ও কখনো কল্পনা করতে পারে না তুমি ওকে নিয়ে এমন বদ চিন্তায় মশগুল থাকো। ওকে ভিডিওটা দেখে তোমার প্রতি গড়ে ওঠা অন্ধবিশ্বাসের দেওয়াল ভেঙে ফেলা উচিত, কি বলো? আবেশের কণ্ঠ কাঁপল। আপনি এটা কোথায় পেলেন? কোথায় পেয়েছি সেটা ফ্যাক্ট নয়। উদ্যান সিগারেটের শেষ টান দিয়ে বলল, তোমার ইন্টেনশন যে খারাপ ছিল সেটাই মস্ত বড় ফ্যাক্ট। আবেশ আর পারল না নিজেকে ধরে রাখতে। মুষ্টিবদ্ধ করে রাখা হাতটা দিয়ে উদ্যানকে ঘুষি মারতে উদ্যত হলো সে। উদ্যান তৎক্ষণাৎ তার উড়ে আসা হাতটা ক্ষিপ্র গতিতে ধরে ফেলল। দাঁতে দাঁত চেপে বলল, বারবার পেটালের দেখে চলে যাওয়ার কারণে আমি তোমার হাত ভেঙে ফেলতে পারি আবেশ, বাট আমি এমনটা করব না, কারণ পেটালের প্রশ্নের মুখোমুখি হতে চাচ্ছি না এই মুহূর্তে আমি। আবেশের হাত ঝাড়া মেরে সরিয়ে দিয়ে উদ্যান নিচে নেমে গেল। ভারসাম্য হারিয়ে হাঁটু মুড়ে বসে পড়ল আবেশ। শূন্য দৃষ্টিতে অন্ধকারের দিকে তাকিয়ে বিড়বিড়িয়ে বলল, ফুল, আমি যদি বলি আমার খারাপ কোনো ইন্টেনশন ছিল না, তুই বিশ্বাস করবি তো আমার কথা? আমি শুধু কিছুক্ষণের জন্যই মোহাবিষ্ট হয়ে পড়েছিলাম। শেষ মুহূর্তেই নিজেকে সামলেও নিতাম, কখনোই তোর ঘুমের সুযোগ নিতাম না। রুমে এসে উদ্যান আর ফুলকে খুঁজে পেল না। হয়তো মেয়েটার ঘুম ভেঙে গিয়েছিল, তারপর নিজের রুমে চলে গেছে। পরের দিন বিকালবেলা ড্রয়িং রুমে বসে সবাই চা নাস্তা খাচ্ছিল। এমন সময় উদ্যান বলে উঠল, আমরা আগামীকাল ফিরে যাব।
মাহবুবা সুলতানা আবেশের দিকে তাকিয়ে দেখলেন ছেলেটা ফুলের দিকে এক ধ্যানে তাকিয়েছে। ফুল মাথা নিচু করে রেখেছে। আপনারা মানে আপনি আর ওই মেয়েটা চলে যাবেন, রাইট? আবেশ কথাটা উর্বির দিকে ইঙ্গিত করে বলল। উদ্যান পরক্ষণেই বলল। পেট্রোলও যাবে আমার সঙ্গে। আবেশ বসা থেকে শটান হয়ে উঠে দাঁড়ালো, তেজি কণ্ঠে বলল। ও যাবে না আপনাদের সঙ্গে? আপনি ওকে জোর করে নিয়ে যেতে পারবেন না। উদ্যান আত্মবিশ্বাসের সাথে বলল। আমি জোর করে নিয়ে যাব না, ও স্বেচ্ছায় যাবে। অসম্ভব, ফুল নিজ ইচ্ছায় কখনোই যাবে না আপনার সঙ্গে। উদ্যান চায়ের কাপটা নামিয়ে রেখে ধীরস্বরে বলল। ওকেই জিজ্ঞাসা করে দেখো যাবে কি যাবে না। আবেশ ক্ষুব্ধ হয়ে বলল। জিজ্ঞেস করার প্রয়োজন নেই, আমি বলেছি যাবে না মানে যাবে না। আমি যাব আবেশ ভাই। ফুলের হস্তক্ষেপে পরিস্থিতি উত্তাপ ছড়ালো। আবেশ ঝড়ের বেগে ঘুরে গিয়ে ফুলের সামনে দাঁড়ালো, দাঁতে দাঁত চেপে বলল। তুই যাবি না। ফুল মাথা তুলল না, বিড়বিড়িয়ে আবারও বলল। আমি যাব। আবেশ গর্জে উঠল। কেন যাবি তুই? উনি তোর সাথে কি কি করেছে সব ভুলে গেলি? ফুল এবার মুখ তুলল। তার শান্ত চোখে ধরা দিল এক অদ্ভুত স্থিরতা। সে নির্লিপ্ত গলায় বলল। যাইনি, কেউ ভুলে যায় না আবেশ ভাই। আমি ক্ষমা করে দিয়েছি তাকে। উনি এখন ভালোবাসেন আমায়। আবেশের চোখ লাল হয়ে এলো। ফুলের মনোভাব সম্পর্কে পূর্বে ধারণা পেলেও এখন ফুলের মুখে সরাসরি কথাগুলো শুনে তার হৃৎপিণ্ড সংকুচিত হয়ে আসছে। সে চরম হতাশায় নিজের চুল খামচে ধরে একটা দীর্ঘশ্বাস ফেলল। কণ্ঠস্বর খাদে নামিয়ে আর্তনাদের মতো করে বলল। আমিও তোকে ভালোবাসি ফুল, শুধু উনি ভালোবাসেন বলেই তুই আমার সাথে অন্যায় করে চলে যেতে পারিস না। ফুল নিমিষে চোখ বন্ধ করে নিল। নিজেকে ধাতস্থ করে পায়ে ভর দিয়ে উঠে দাঁড়ালো সে। আবেশের মুখোমুখি হয়ে বলল। শুধু সে ভালোবাসে বলেই যাচ্ছি না, আমিও তাকে ভালোবাসি। আমরা দুজন দুজনকে ভালোবাসি। কথাটা শোনা মাত্রই আবেশের পুরো দুনিয়া উল্টে গেল যেন। সামনে দাঁড়িয়ে থাকা ফুলকে সে যেন চিনতেই পারছে না। মনে হচ্ছে এ তার ফুল নয়, এ অন্য কেউ, এমন কেউ যার মাঝে হৃদয়, মায়া, আবেগ, অনুভূতি কিচ্ছু নেই। যদি থাকতো তাহলে কি কখনো পারতো এতটা নিষ্ঠুরভাবে আবেশের বুকে ছুরি ঢুকিয়ে দিতে? পারতো না। তার ফুল হলে পারতো না। তুই কি বললি মাত্র? তুই ওকে ভালোবাসিস? আবেশ পিছু হটল। ফুল যেন কোনো এক সম্মোহনে আচ্ছন্ন। সে যান্ত্রিক ভঙ্গিতে আবারও উচ্চারণ করলো। হ্যাঁ, ভালোবাসি তাকে, খুব ভালোবাসি। খেই হারালো আবেশ। চোখের পলকে টেবিলের উপরে থাকা সবকিছু আছড়ে ফেললো ফ্লোরে। বিকট শব্দে চারিপাশ কেঁপে উঠল। মাহবুবা সুলতানে গিয়ে ছেলেকে সামলানোর চেষ্টা করতে লাগলেন, কিন্তু পারলেন না। আবেশ হাতের সামনে যা পেল সব ভেঙে চুরে তছনছ করে ফেললো। ফুল এখনো একইভাবে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ দক্ষযজ্ঞ চালানোর পর আবেশ ক্লান্ত হয়ে মেঝেতে লুটিয়ে পড়ল। তুই কিভাবে পারলি আমার সামনে এই বাক্যটা উচ্চারণ করতে? একবারও ভাবলি না এটা শোনার পর কতটা কষ্ট হবে আমার? কিভাবে পারলি অন্য কাউকে ভালোবাসতে? আমি এক জীবনে শুধু তোর মনের দখলটুকু চেয়েছিলাম, আর কিছুই চাইনি। চেয়েছি বল, সেটাও কেন দিতে পারলি না? সব কিছু হারিয়ে ফেলেও শুধু তোকে খুঁজে ফিরেছি। পরিশেষে তুইও বেইমানি করলি। মাহবুবা সুলতানা ছেলেকে বুকে টেনে নিলেন। আবেশ কেঁদে কেটে উদ্ভ্রান্তের মতো করছে। ছেলের উন্মাদনা দেখে মাহবুবা সুলতানা কান্না চেপে ধরে রাখতে পারলেন না। আবেশ মায়ের আলিঙ্গন থেকে নিজেকে মুক্ত করে টলতে টলতে ফুলের সামনে এসে দাঁড়ালো। আমাকে কেন ভালোবাসলি না ফুল? এই একটা প্রশ্নের উত্তর দিতে গিয়ে ফুল ভাষা হারিয়ে ফেলল। পাথরের মতো প্রাণহীন ভঙ্গিতে দাঁড়িয়ে রইল সে। আবেশের চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ছে। বিরতিহীন সে করুণ স্বরে মিনতি করল। প্লিজ আমাকে ভালো না বাসার একটা কারণ দেখা, যাতে আমিও নিজের মনকে বোঝাতে পারি আমার মাঝেও কমতি ছিল, ভুল ছিল আমারও। ফুলের নীরবতা আবেশের মনকে বিষিয়ে তুলল। সে অভিযোগের সুরে বলল। ঠিক আছে, লেট মি গেস। কারণটা বলতে গিয়ে তোর একটু কষ্ট হচ্ছে হয়তো, তাই না? আমি বলে দিচ্ছি। কারণটা হলো, আমি কোনো উচ্চবংশীয় পরিবার থেকে বিলং করি না। ফুলের মাঝে টনক নড়ল। সে চমকিত নয়নে তাকালো আবেশের দিকে। আবেশ পাগলের মতো হাসতে হাসতে যোগ করলো। যখন তুই জানতে পারলি খানজাদা বংশের সঙ্গে আমার রক্তের সম্পর্ক নেই, তখনই মুখ ফিরে নিয়েছিস, তাই না? তবে কি আমার জন্মটাই ফুল ছিল, বনফুল? ও সরি, তুই আমার বনফুল নোস। যাকে আমি ভালোবেসেছিলাম সে হারিয়ে গেছে। তুমি আমাকে যা খুশি বলতে পারো আবেশ ভাই। আমি তোমার জীবনের সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি হতেও প্রস্তুত আছি। শুধু ভালোবেসো না আমায়, কষ্ট পেও না আমার জন্য। দয়া করে আর কখনো খুঁজো না আমায়। আমি হারিয়ে গেছি এমন কোথাও যেখান থেকে আর ফিরে আসার পথ নেই আমার। আবেশ এবার ধপ করে ফুলের পায়ের কাছে বসে পড়ল। মাথা নত করে ঝরঝরিয়ে অশ্রু বিসর্জন দিতে লাগলো। আটকে আসা কণ্ঠে প্রায় নিঃশব্দে বলল। আমার ভালোবাসা তোর ভালো থাকার পথে বাধা হয়ে দাঁড়াবে না ফুল। আমি কষ্ট জর্জরিত হয়ে মরণাপন্ন হলেও তোর খারাপ চেয়ে তোকে বদদোয়া করব না। শুধু মরিচিকার পেছনে ছুটতে ছুটতে ক্লান্ত হয়ে পড়লে যে কোনো একটা পথ ধরে ফিরে আসিস।
আমি কথা দিচ্ছি, যখন আমার কাছে ফিরে আসতে চাইবি তখন যেই পথ ধরে হাঁটা ধরিস না কেন সেই পথের শেষেই আমাকে পেয়ে যাবি। কারণ তোকে খুঁজে পাওয়ার আশা এই এক জন্মে ছাড়তে পারবো না আমি। ফুলের কান্না পেলেও সে শক্ত গলায় বলল, আমি চাই না তুমি আমায় খোঁজো কিংবা আমার জন্য কষ্টে থাকো। আমি চাই তুমি খুব ভালো থাকো। সত্যিই যদি সেটা চাইতিস তবে থেকে যেতিস। আমি সত্যিই চাই আবেশ ভাই, তুমি ভালো থাকো, খুব ভালো থাকো। কিন্তু আমি যেখানে অন্য কাউকে ভালোবেসে ফেলেছি সেখানে তোমার সাথে থেকে গেলেও তুমি ভালো থাকবে না। আমার কথা না হয় বাদই দিলাম, আমি যাকে ভালোবাসি সেও ভালো থাকবে না, আমরা কেউ ভালো থাকবো না। তার চেয়ে মিথ্যে ধোঁয়াশার মধ্যে আমায় খুঁজে না ফিরে তুমি বাস্তবতার মুখোমুখি হয়ে মেনে নাও না যে আমাকে তুমি আর কখনোই খুঁজে পাবে না। আবেশের শরীরটা নিস্তেজ হয়ে এলো। সে বহু কষ্টে নিজের অবসন্ন দেহটাকে টেনে টুনে তুলে নিয়ে রুমের দিকে রওনা হলো। ড্রয়িং রুম জুড়ে নিস্তব্ধতা নেমে এলো। মেহেকের মনটা অজানা কারণে ভারী হয়ে উঠল। আবেশকে এভাবে ভেঙে পড়তে দেখাটা তার জন্য বড়সড় একটা ধাক্কা ছিল। সে দুঃস্বপ্ন এমন কিছু কল্পনা করেনি কখনো। আবেশের আহাজারি উপস্থিত সবার হৃদয়ে দাগ কাটলেও উদ্যানকে বিন্দুমাত্র প্রভাবিত করতে পারেনি। মাহবুবা সুলতানা পড়ে গেলেন দোটানায়। একবার ভাবছেন ছেলের পিছু পিছু যাবেন, আবার ভাবছেন ছেলে হয়তো তাকে দেখে আরও বিরূপ প্রতিক্রিয়া দেখাবে। মনে সংশয় থাকা সত্ত্বেও তিনি নিজেকে আটকে রাখতে পারলেন না। দুয়ারে অভিমুখে এসে তিনি দেখলেন আবেশ বিছানার উপর নিজেকে আঁকড়ে ধরে এক কুঁকড়ে যাওয়া অস্তিত্বের মতো বসে আছে। আবেশ, মায়ের কণ্ঠ শুনে আবেশ মুখ তুলল। অযত্নে বেড়ে ওঠা অবিন্যস্ত চুলদারিতে তাকে এমনিতেই মানসিক রোগীর মতো দেখাতো, আর তার উপর আজ যেন একদম রাস্তার পাগলের প্রতিচ্ছবি ফুটে উঠেছে মুখায়াভাবে। মাহবুবা সুলতানা ছুটে গিয়ে ছেলেকে জড়িয়ে ধরলেন। শান্ত হ বাবা, সব ঠিক হয়ে যাবে। মায়ের কোলে মুখ গুজে ডুকরে কেঁদে উঠল আবেশ। কিছু ঠিক হবে না মম, ফুল আমাকে ভালোবাসে না। এই কথাটা শুরু থেকেই জানতাম আমি, কিন্তু কখনো কল্পনাও করতে পারিনি ও আমার সামনে দাঁড়িয়ে অন্য কাউকে ভালোবাসার কথা বলবে। আমি এই দিন দেখতে চাইনি। আমাকে তো মেরে ফেলো মম, আমি আর বাঁচতে চাই না। মাহবুবা সুলতানা চোখের সামনে ঝাপসা হয়ে এলো। তিনি আবেশের চুলে হাত বুলিয়ে দিতে লাগলেন। তুই কেন মরে যেতে চাইছিস? ফুল অন্য কাউকে ভালোবেসে ফেলেছে, এতে তোর তো কোনো দোষ নেই। তুই তো নিজের সর্বস্ব দিয়ে চেষ্টা করেছিলি ওকে ধরে রাখতে, কিন্তু কখনো জানতে চেয়েছিলি কি ও থাকতে চায় কিনা তোর কাছে? আবেশের কণ্ঠে শ্লেষ ঝরে পড়ল। আমি জানতে চাইনি মম, কারণ আমি জানতাম ও থাকতে চায় না আমার কাছে। শুরু থেকেই ও আমার ব্যাপারে উদাসীন ছিল, কিন্তু আমি নিজের সবটুকু দিয়ে ওকে নিজের দিকে টেনে নিয়েছিলাম। ওর মনটা আমার দিকে ফিরেও ছিল। তখনই আবারও ডেভিলটা এসে ছিনিয়ে নিয়ে গেল আমার ফুলকে। ওর জন্যই আমার সাজানো গোছানো স্বপ্নগুলো ধূলিসাৎ হয়ে গেল। ও আমাদের জীবনে না এলে ফুল বিয়ে করে নিত আমাকে, আমাদের একটা সংসার হতো। তুই যে ফুলকে এত ভালোবাসিস আমি বুঝতে পারিনি আবেশ। যদি বুঝতে পারতাম আমি কিছুতেই ফুল আর উদ্যানের বিয়েটা হতে দিতাম না। বোঝার চেষ্টা করেনি মম, কেন করলে না? ও হারিয়ে গেল। ছেলের কষ্ট সইতে না পেরে মাহবুবা সুলতানা একটু কঠোর হলেন। ফুলের মনে তোর জন্য জায়গা ছিল না আবেশ। যদি থাকতো এত তাড়াতাড়ি উদ্যানকে ভালোবেসে ফেলতে পারতো না। আবেশ হঠাৎ মুখ তুলে মায়ের দিকে তাকালো। হন্ততন্ত হয়ে বিছানা থেকে নেমে আলমারি খুলল। মাহবুবা সুলতানা জিজ্ঞাসু কণ্ঠে শুধালেন, কি খুঁজছিস? আবেশ জবাব দিল না। আলমারির ড্রয়ার খুলে কয়েকটা ছবি বের করে মাহবুবা সুলতানার চোখের সামনে ধরল। ছবিগুলো দেখা মাত্রই মাহবুবা সুলতানার চোখ ছানা পড়া হয়ে গেল। তুই উদ্যানের এই ছবিগুলো কোথায় পেলি? এগুলো তো স্টোররুমে লক করা ছিল। আবেশ পা তুলে খাটে বসলো। ছবিগুলোর দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে বিড়বিড় করলো। এগুলো আমি ফুলের বালিশের নিচে পেয়েছিলাম। কি? কবে? দেবেলটা ফুলকে বিয়ে করে নিয়ে চলে যাওয়ার পর তো আমি ফুলের ঘরেই থাকতাম, তখনই পেয়েছিলাম। কিন্তু ছবিগুলো ফুল পেল কোথায়? স্টোর রুম থেকেই নিয়েছিল হয়তো। কিন্তু কেন? আবেশ তিক্ততা মিশিয়ে বলল, ডেভিলটাকে নিয়ে ওর কৌতূহল বরাবরই তুঙ্গে ছিল মম। খুব সম্ভবত সেই কৌতূহল মেটাতেই নিয়েছিল। আমি এই ছবিগুলো পাওয়ার পরেই সতর্ক হয়ে গেছিলাম। ভয় হচ্ছিল এটা ভেবে যে ডেভিলটা ফুলের সাথে একটু ভালো ব্যবহার করলেই ফুল হয়তো প্রেমে পড়ে যাবে। আর দেখো, আমি যে ভয়টা পেয়েছিলাম সেটাই হলো। আবেশ কথাগুলো বলতে বলতে ছবিগুলো ছিঁড়ে কুটি কুটি করে ফেললো। মম একটু মাথায় হাত বুলিয়ে দেবে? ঘুমিয়ে পড়তে চাই, বুকের ভেতর অসহনীয় যন্ত্রণা হচ্ছে। ছেলের এই করুণ আবদার মাহবুবা সুলতানা ফেরাতে পারলেন না। আবেশ বালিশে মাথা রাখতে তিনি তার চুলে
আঙ্গুল বুলিয়ে বিলি কাটতে লাগলেন। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।